আল্লামা মাহমুদুল হাসান সাহেবের ডাকে বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম এবং ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ আজকে যাত্রাবাড়িতে আমরা এক হয়েছিলাম, একসাথে বসেছিলাম। তার ডাকে বসেছিলাম, সেখানে যে আওয়াজ উঠেছে যে আমাদের সুযোগ এসেছে বিশেষ করে আগামীতে যাতে ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হতে পারে, এই ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে আগামী নির্বাচনে বাংলাদেশের সকল ইসলামপন্থী শক্তি যাতে ঐক্যবদ্ধ হতে পারে, ঐক্যবদ্ধভাবে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হতে পারে, এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। অতএব আগামী নির্বাচন যদি পিআর পদ্ধতিতে হয় তাহলেও আমরা আশা করি ইসলামপন্থী ভোটার বাংলাদেশে বেশি। আর যদি বর্তমান পদ্ধতিতেও নির্বাচন হয় তারপরেও ইসলামপন্থী শক্তি আগামীতে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক ঠিক না ভাই? আমরা শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশ একা একা ক্ষমতায় যেতে চাই না, আমরা জনগণকে ক্ষমতায়িত করতে চাই যাতে প্রত্যেকের অধিকার প্রতিষ্ঠিত হয়। মানুষকে আমরা মানুষ হলো দেশের মালিক, জনগণ দেশের মালিক, জনগণের কাছে আমরা দেশের মালিকানা ফেরত দিতে চাই। আমরা জনগণকে ক্ষমতায় নিতে চাই এবং ইসলামের আলোকে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। অতীতে স্বৈরাচার যারা ছিল তারা ক্ষমতা থেকে সরে গিয়েছে, পদত্যাগ করেছে, দেশেই ছিল। আর এইবারে স্বৈরাচার ক্ষমতা থেকে গেছে, কোথায় গেছে আমরা খুঁজেই পাচ্ছি না। কেউ দেশের বাইরে চলে গেছে, কেউ দেশের বাইরে চলে যাওয়ার মুহূর্তে বনে বাদারে, জঙ্গলে, পাহাড়ে, পর্বতে পড়ে মরেছে। আর কেউ হয়তো গ্রেফতার হয়েছে, কেউ গ্রেফতারের অপেক্ষায় আছে। তার মানে তাদের পতনটা এমন হয়েছে, বাংলাদেশের ইতিহাসে কোনো স্বৈরাচারের পতন এভাবে হয় নাই। বাংলাদেশের ইতিহাসে শুধু নয়, দুনিয়ার ইতিহাসে এমন স্বৈরাচারের পতন খুব বিরল যে সরকার প্রধান পালিয়েছে, তার মন্ত্রী মিনিস্টাররা পালিয়েছে, গোটা পার্লামেন্ট পালিয়েছে, বিচারালয়ের প্রধান বিচারপতি পালিয়েছেন, পুলিশ প্রধান পালিয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালিয়েছে, আর কেন্দ্রীয় মসজিদ, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিবও পালিয়েছিল। কিন্তু পরে আবার কার প্ররোচনায় কালকে আবার তিনি এসেছিলেন এবং আপনারা দেখেছিলেন দুঃখজনক ঘটনা ঘটেছে, গণপ্রতিরোধের মুখে পড়েছিল। আমরা এটা প্রত্যাশা করি নাই। যাই হোক, যারাই স্বৈর সরকারের সংস্পর্শে ছিল, তাদের সহযোগী ছিল, তাদের লাঠিয়াল ছিল, সবাই পালিয়েছে, সবাই কেউ দেশ ছেড়েছে, কেউ আত্মগোপনে আছে। এমন ইতিহাস বিশ্বে বিরল। এটা কেন ঘটেছে? কারণ হলো তারা জনগণকে এমনভাবে অত্যাচার করেছে, তাদের জনগণের সামনে মুখোমুখি হওয়ার আর কোনো সুযোগ তারা রাখে নাই। তারা বিচারের মুখোমুখি হবে ওইরকম নৈতিক অবস্থান তাদের নেই। আমি বলবো এই স্বৈর সরকারের প্রধান, পতিত আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা, সে শুধু দেশটাকেই ধ্বংস করে যায় নাই, তার দল আওয়ামী লীগকেও ধ্বংস করে গেছে এবং আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে সে বিপদের মুখে রেখে গেছে, অনিরাপদ রেখে গেছে, দলটাকে সে ধ্বংস করে গেছে। আমরা জানি আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল, স্বাধীনতা যুদ্ধে তাদের ভূমিকা ছিল, এটা তারা বলে। এমন একটি দলকে এই দলীয় প্রধান নিজেই জবাই করে দিয়ে সে দেশ ছেড়েছে। দেখবেন সে তার নিজের আত্মীয় স্বজন, শেখ পরিবারের লোকজনকে আরো আগেই দেশ থেকে পার করে দিয়েছে, কারণ সে জানতো সে পালাবে। কিন্তু তা তার মন্ত্রী পরিষদকেও বুঝতে দেয় নাই, তার অন্যান্য নেতাকর্মীদেরকেও বুঝতে দেয় নাই, জনগণকেও বুঝতে দেয় নাই। যাই হোক, সে পালিয়েছে, আওয়ামী লীগের পতন হয়েছে, ফ্যাসিস্ট সরকারের বিদায় হয়েছে। আমাদের কি কাজ শেষ হয়ে গেছে? এখনো কিন্তু আমাদের অনেক কাজ বাকি। আমাদের
মাত্র গঠনমূলক কাজ করার সুযোগ তৈরি হয়েছে। বিগত 53 বছরে বাংলাদেশে যারা সবচাইতে বেশি বৈষম্যের শিকার হয়েছে, সবচাইতে বেশি যারা নির্যাতনের শিকার হয়েছে, অবহেলার শিকার হয়েছে, বঞ্চনার শিকার হয়েছে, তারা হলো ইসলামপন্থী জনগণ। আপনারা বলতে পারেন 92% মুসলমান, ঠিক আছে, বাংলাদেশের জনগণের 92% মুসলমান, কিন্তু সব মুসলমান কিন্তু ইসলামপন্থী না। বুঝতে হবে, মুসলমান এক জিনিস, ইসলামপন্থী আরেক জিনিস। শাহরিয়ার কবিরও তো মুসলমান, জাফর ইকবালও তো মুসলমান, তারা কি ইসলামপন্থী? ইসলামপন্থী মানে যারা ইসলামের পথে চলে, তাদেরকে বলে কি ইসলামপন্থী। বিগত স্বাধীনতার পর বিগত 53 বছর এই ইসলামপন্থীরা বাংলাদেশে সবচাইতে বৈরিতার শিকার হয়েছে, সবচাইতে বৈষম্যের শিকার হয়েছে। আর এই বিপ্লবটা ছিল, এই গণঅভ্যুত্থানটা ছিল বৈষম্যের বিরুদ্ধে। 1971 সালের মুক্তিযুদ্ধও প্রথম শুরু হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে। প্রথম পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের জনগণের সাথে বৈষম্য করত, ঠিক না? এটা কিন্তু আন্দোলনের সূচনা ছিল, মুক্তিযুদ্ধের স্বাধীনতা আন্দোলনের সূচনা ছিল বৈষম্যকে কেন্দ্র করে। ঠিক এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন এবং এই আওয়ামী বিরোধী যে অভ্যুত্থান, এটারও সূচনা হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে, ঠিক না ভাই? অতএব আগামীতে যাতে বাংলাদেশে আর কোনো বৈষম্য না থাকে, এ ব্যাপারে আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আমাদের একটি গণফোরামের একজন নেতা বলে গেছেন জাতীয় ঐক্যের কথা। আমরাও জাতীয় ঐক্য চাই, এজন্য আমাদের একটি মৌলিক সংস্কার কর্মসূচি আছে, প্রস্তাবনা আছে। সেটা হলো আমরা জাতীয় নির্বাচনের আমরা নির্বাচন ব্যবস্থার সংস্কার চাই। নির্বাচন ব্যবস্থার যদি সংস্কার হয়, আমাদের নেতা পীর সাহেব চরমনাইয়ের ফর্মুলা অনুযায়ী নির্বাচন হয়, তাহলে একমাত্র জাতীয় ঐক্য গড়ে উঠতে পারে। জাতীয় পার্লামেন্ট হবে জাতীয় সকল জনগণের সকল কিছুর আলোচনার কেন্দ্রবিন্দু। সেটা আমাদের পীর সাহেব চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেছেন কোন পদ্ধতির নির্বাচন? প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম, মানে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির নির্বাচন। দলীয় ভাবে যে যত পার্সেন্ট ভোট পাবে, দলীয় প্রতীকে ভোট পাবে, ভোটের আনুপাতিক হারে পার্লামেন্ট সদস্য হবে। এতে করে প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা ভোটার, তার প্রতিনিধিত্ব থাকবে হলো পার্লামেন্ট। কোন একটা ভোটারও পৌঁছবে না। এখন বলে না যে ভোট দিলে কোনো প্রার্থী বিজয়ী না হলে তোমার ভোটটা পৌঁছছে, কোনো ভোট পৌঁছবে না, সকল ভোটের যথাযথ মূল্যায়ন হবে, ঠিক না ভাই? এমন আমার মনে হয় সকল রাজনৈতিক দল যারা দেশের স্বার্থে কথা বলেন, জাতীয় ঐক্যের কথা বলেন, দলে দলে ঐক্য করার কোনো দরকার নেই। গোটা জনশক্তিকে, গোটা আমাদের এই জনগণকে, সবাইকে তো আমরা এক সুতায় ঐক্যবদ্ধ করতে পারি। সকল ভোটারের প্রতিনিধি যদি পার্লামেন্টে থাকে, এটাই তো হবে জাতীয় সবচেয়ে বড় ঐক্য, ঠিক না ভাই? অতএব আসুন আমরা এভাবে ঐক্য করি। আর অনেকে বলে ইসলামের আলোকে দেশ শাসিত হলে বা ইসলামী সরকার প্রতিষ্ঠিত হলে মনে হয় সবকিছু উলটপালট হয়ে যাবে, এমন একটা আতঙ্ক মানুষের মাঝে আছে। আমরা একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করি, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব, সুশাসন প্রতিষ্ঠা করব, ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, এটাই ইসলাম। ইসলাম অন্য কিছু নয়। ইসলাম সাম্য, ইসলাম মানবতা, ইসলাম ন্যায় বিচার, ইসলাম সততা, ইসলাম সকলের অধিকার, এটাই ইসলাম। কিন্তু বিগত দিনে যারা রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে, এ সমস্ত ভালো ভালো কথা বলে গিয়েছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। যারা বিগত 53 বছর রাষ্ট্র চালিয়েছে, তাদের নতুন করে বলার কিছু আছে? তাদেরকে আমরা দেখেছি, জনগণ দেখেছে। অতএব তাদের নতুন কিছু বলার নাই। নতুন করে তারা তওবা তিল্লা করে আসলেও
তাদের কিন্তু খাসলত পরিবর্তন হবে বলে মনে হয় না। অতএব আগামীতে এই নতুন সম্ভাবনাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীদেরকে জনগণের হৃদয় জয় করার জন্য, জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য এখনই নেমে পড়তে হবে। আর আমরা বলেছি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা যদি ভালো কাজ করে, দেশের জন্য জনগণের জন্য যদি গঠনমূলক কাজ করে, আমরা তাদের সহযোগিতা করব। তারা অনেক চ্যালেঞ্জে আছে। আমরা বলতে চাই অনেক ষড়যন্ত্র যে চতুর্দিক থেকে বিভিন্ন ষড়যন্ত্র চলছে, আমরা এই সরকারের পক্ষে দাঁড়াবো ইনশাআল্লাহ। তবে সরকারকেও সতর্ক থাকতে হবে যাতে তারা কোনো সাম্রাজ্যবাদের ফাঁদে পা না দেয়। তাদেরকেও জনগণের চিন্তা চেতনা বোধ বিশ্বাসের পক্ষে কাজ করতে হবে। বাহিরের কোনো শক্তি, আমরা ইতিমধ্যে কিছু বিষয় বুঝতে পারছি, তারা সংবিধান সংশোধনের জন্য হঠাৎ করে একজন আমেরিকান বাংলাদেশিকে প্রদান করেছে, ফুল বাংলাদেশি তারা খুঁজে পায় নাই। আলামত আমাদের কাছে বেশি ভালো মনে হচ্ছে না। আপনারা সতর্ক থাকবেন, সকলকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। আগামীতে বাংলাদেশকে আমরা একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, ইসলামকে ক্ষমতায় যাওয়ার জন্য কাজ করব। সালামু আলাইকুম।